ট্রাম্প ও নেতানিয়াহু জানতেন সরাসরি ইরানে পূর্ণমাত্রার হামলা চালালে পাল্টা আঘাতে তছনছ হয়ে যেতে পারে গালফ অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এতে ওই দেশগুলোর অর্থনীতি ও নিরাপত্তা বিপন্ন হবে। আরব দেশগুলো একদিকে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, আবার অন্যদিকে নিজেরা আক্রান্ত হওয়ার ভয়েও তটস্থ। এই দোটানার সুযোগ নিয়ে পাকিস্তানকে সামনে আনা হলো, কারণ আরব দেশগুলোর মধ্যস্থতা ইরান এখন আর বিশ্বাস করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, আর এই পুরো ভূ রাজনীতিতে নায়ক হিসেবে মঞ্চে আবির্ভূত করা হয়েছে পাকিস্তানকে। বলা হচ্ছে ইসলামাবাদের ধারাবাহিক মধ্যস্থতা ছাড়া এই যুদ্ধবিরতি সম্ভব হতো না। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাকিস্তান নাকি এক বিরল সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। মাইকেল কুগেলম্যানের মতো দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞরা একে পাকিস্তানের বিরাট কূটনৈতিক সাফল্য হিসেবে বাজারজাত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। কিন্তু পর্দার আড়ালের দৃশ্যটা কি আসলেই এতটা সরল? ক্ষমতার রাজনীতিতে যখন অর্থনৈতিক ও সামাজিকভাবে কোনো দুর্বল রাষ্ট্রকে বড় কোনো অর্জনের কৃতিত্ব দেওয়া হয়, তখন এর পেছনের রাজনীতি কিছু প্রশ্ন সামনে আনে। পাকিস্তানের এই তথাকথিত সাফল্যের ব্যবচ্ছেদ করলে দেখা যায় এর আড়ালে লুকিয়ে আছে মার্কিন সাম্রাজ্যবাদেরই এক ছক, আর সেই ছকের ঘুঁটি হিসেবেই পাকিস্তানকে ব্যবহার করা সম্ভব হয়েছে ডোনাল্ড ট্রাম্পের 2 পরম অনুগত ব্যক্তি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরের হাত ধরে। আমরা যদি 11 ফেব্রুয়ারি 2026-এর সেই সকালটার দিকে তাকাই, তবে সমীকরণটা পরিষ্কার হয়। সেদিন বেলা 11টায় হোয়াইট হাউসে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের মধ্য দিয়ে যে চিত্রনাট্যটা লেখা হয়েছিল, তার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল ইরানকে কোণঠাসা করা। নেতানিয়াহু চেয়েছিলেন সরাসরি আঘাত, কিন্তু ট্রাম্পের প্রয়োজন ছিল একটা পর্দা, যা তার যুদ্ধবিরোধী ভাবমূর্তি বজায় রাখবে, আবার কাজও হাসিল করবে। ওয়াশিংটনে ইরানের ইন্টারেস্ট সেকশন হিসেবে পাকিস্তান আগে থেকেই দায়িত্ব পালন করছিল ঠিকই, কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ভাবা নিচ্ছেন, তার প্রতিটি শব্দ মূলত ড্রাফট করা হয়েছে হোয়াইট হাউসের ওভাল অফিসে। পাকিস্তানের কণ্ঠটা এখানে আসলে আমেরিকারই প্রতিধ্বনি। ট্রাম্পের দেওয়া ডেডলাইন যখন ঘনিয়ে আসছিল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন কৌশলগত স্বার্থ যখন বড় ধরনের হুমকির মুখে, ঠিক তখনই পাকিস্তানকে মাঠে নামানো হলো আরব দেশগুলোর বিকল্প হিসেবে। ট্রাম্প ও নেতানিয়াহু জানতেন সরাসরি ইরানে পূর্ণমাত্রার হামলা চালালে পাল্টা আঘাতে তছনছ হয়ে যেতে পারে গালফ অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এতে ওই দেশগুলোর অর্থনীতি ও নিরাপত্তা বিপন্ন হবে। আরব দেশগুলো একদিকে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, আবার অন্যদিকে নিজেরা আক্রান্ত হওয়ার ভয়েও তটস্থ। এই দোটানার সুযোগ নিয়ে পাকিস্তানকে সামনে আনা হলো, কারণ আরব দেশগুলোর মধ্যস্থতা ইরান এখন আর বিশ্বাস করবে না। কিন্তু পাকিস্তানের সেই ব্রাদারলি ইমেজের একটা উপযোগিতা এখানে অবশিষ্ট আছে। এখানে ট্রাম্পের কৌশলটা অত্যন্ত ধূর্ত। তিনি সরাসরি কথা না বলে পাকিস্তানকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। শাহবাজ শরীফের টুইট কিংবা পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বিরামহীন দৌড়ঝাঁপ সবই ছিল আসলে ওয়াশিংটনের নির্দেশিত পথে। পাকিস্তান এখানে কেবল এক বার্তাবাহকের ভূমিকা পালন করছে, যাতে ওয়াশিংটনকে কোনো নমনীয়তা দেখাতে না হয়, আবার পর্দার আড়ালে কাজটা উদ্ধার হয়। মজার ব্যাপার হলো, ওয়াশিংটনে ইরান বিষয়ক গবেষক ভ্যালি নাসর যে লেবাননকে এই যুদ্ধবিরতির আওতায় আনার কথা বলছেন, তা ওপর দিয়ে ইরানের দাবি মনে হলেও আসলে ট্রাম্পের জন্য এক ঢিলে 2 পাখি মারা। এর মাধ্যমে হিজবুল্লাহর লাগাম টেনে ধরার একটা কৌশলগত ট্যাকটিক্যাল পজ পেল ইসরায়েল। ইসরায়েলের জন্য এটি এখন এক বড় আশীর্বাদ, কারণ তারা তাদের সামরিক সক্ষমতা পুনর্বিন্যাস করার সময় পেয়েছে। ইতিহাসের দিকে তাকালে দেখব পাকিস্তান বরাবরই এই ধরনের ডাবল গেম খেলতে পছন্দ করে। উদাহরণ হিসাবে বলা যায়
আমেরিকার মিত্র হয়েও গোপনে তালিবান ও হাক্কানি নেটওয়ার্ককে মদদ দেয়া, নিজ দেশের শত্রুদের দমন করলেও ভারত বা আফগানিস্তানে সক্রিয় গোষ্ঠীগুলোকে কৌশলগত বন্ধু হিসেবে ব্যবহার করা, কিংবা আন্তর্জাতিক প্রতিশ্রুতি ভেঙে ইরান বা উত্তর কোরিয়ার কাছে গোপনে প্রযুক্তি পাচার করা। কিন্তু এবারের খেলায় তারা আর খেলোয়াড় নেই। শাহবাজ শরীফ এখানে কার্যত ট্রাম্পের আঞ্চলিক প্রতিনিধির ভূমিকা পালন করেছেন। ট্রাম্প নিজের উগ্র ইমেজ রক্ষার দায় থেকে যা সরাসরি বলতে পারছিলেন না, শাহবাজ শরীফ সেটাকেই আঞ্চলিক শান্তি প্রচেষ্টার মোড়কে হাজির করেছেন। এটি মূলত মার্কিন সাম্রাজ্যবাদের সেই পুরনো নীতি। এখন প্রশ্ন উঠতে পারে, পাকিস্তান কেন এই চরম ঝুঁকিপূর্ণ ও আত্মঘাতী খেলায় নামল? পাকিস্তান এখন অর্থনৈতিকভাবে খাদে পড়ে গেছে। রাষ্ট্রযন্ত্র সচল রাখার জন্য মার্কিন আশীর্বাদ বা IMF-এর ডলার ছাড়া আর কোনো বিকল্প নেই। শাহবাজ মনির জুটি খুব ভালো করেই জানেন, হোয়াইট হাউসের নির্দেশ অমান্য করা মানে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া, যার উদাহরণ তাদের সামনে স্বয়ং ইমরান খান। ফলে ট্রাম্প যখন আদেশ দেন, ইসলামাবাদ তখন সেটাকেই কূটনৈতিক মহিমা হিসেবে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রি করে, যেন এক ভাড়াখাটা সরকার। ভাড়ায় পাক সেনাদের অন্য দেশে গিয়ে অভিযান চালানোর রেকর্ডও আছে। এই যুদ্ধবিরতির মাধ্যমে আমেরিকা নিজেকে এক শান্তিকামী হিরো হিসেবে বিশ্বের সামনে উপস্থাপন করছে, আর পাকিস্তান এই মধ্যস্থতার মাধ্যমে আসলে আমেরিকাকে আরও ভয়ঙ্কর ও শক্তিশালী করে তুলল। কারণ এই 2 সপ্তাহের বিরতি পেন্টাগনকে সুযোগ করে দিল তাদের সমরাস্ত্রের মজুদ ঝালিয়ে নিতে, গোয়েন্দা তথ্য বিন্যাস করতে এবং ইরানের ওপর একটি প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপ বজায় রাখতে। মাইকেল কুগেলম্যান যখন বেইজিংয়ের সমর্থন পাওয়ার কথা বলেন, তখন বুঝতে হবে সেই সমর্থন আসলে চীনের বাণিজ্যিক স্বার্থ রক্ষার একটা কৌশলগত দিক মাত্র, যেখানে মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ না করে কেবল অর্থনৈতিক স্থিতিশীলতা খোঁজা হচ্ছে। আমেরিকা যে প্রকৃত অর্থে কোনো শান্তি চায় না, তার প্রমাণ মেলে সিরিয়া ও ইয়েমেনের বর্তমান রণকৌশল দেখলে। পাকিস্তান এই মধ্যস্থতার নামে আসলে মার্কিন সাম্রাজ্যবাদের এক নতুন লাইসেন্স নবায়ন করে দিল। ট্রাম্পের ডেডলাইন ছিল আসলে এক ধরনের আন্তর্জাতিক ব্ল্যাকমেইল, আর পাকিস্তান সেই ব্ল্যাকমেইলের আইনি ও কূটনৈতিক বৈধতা দিল এই চুক্তির মাধ্যমে। এই পুরো প্রক্রিয়াটি আসলে ইরানের জন্য একটা ফাঁদ। তেহরানকে আলোচনা টেবিলে আটকে রেখে তাদের সামরিক প্রস্তুতির ছন্দ নষ্ট করা এবং ঘরের ভেতরে মোসাদ ও CIA প্ররোচিত গণ অভ্যুত্থানের সুযোগ তৈরি করাই এই শান্তির মূল উদ্দেশ্য। পাকিস্তান যে শেষ পর্যন্ত তার নিজস্ব চরিত্র হারিয়ে ওয়াশিংটনের সাবঅর্ডিনেট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল, যুদ্ধবিরতির এই নাটক তার বড় প্রমাণ। ট্রাম্প যখন দেখেন সরাসরি আক্রমণে ক্ষয়ক্ষতির ঝুঁকি বেশি, তখনই তিনি শান্তির প্রস্তাব দেন, আর সেই প্রস্তাবের ঘানি টানার দায়িত্ব পড়ে পাকিস্তানের ওপর। এর মাধ্যমে ইসলামাবাদ আবারও প্রমাণ করল যে তারা মুসলিম উম্মাহ বা আঞ্চলিক ভ্রাতৃত্বের চেয়েও ওয়াশিংটনের ডলারের ওপর অনেক বেশি আস্থাশীল। ইসলামাবাদের 10 এপ্রিল যে হাই প্রোফাইল বৈঠক হতে যাচ্ছে, সেখানে হয়তো আরও অনেক সাফল্যের বয়ান আমাদের সামনে আসবে। সরকারি গণমাধ্যমগুলো হয়তো শাহবাজ শরীফকে বিশ্বনেতা হিসেবে প্রমাণের চেষ্টা করবে, কিন্তু এই সাময়িক শান্তি আলোচনার দীর্ঘ ছায়া আসলে একটি বড় ধ্বংসযজ্ঞের দিকেই ইঙ্গিত করছে না তো? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।